শিক্ষার্থীরা কি শুধু পরীক্ষার জন্য সংক্ষুব্ধ হয়েছে? তারা তো আজকে বলতেছে লাশও ঘুমোচ্ছে, ডেড বডিও সরানো হচ্ছে। এক। দুই নম্বর, এমনও আমি দেখছি অন্য জায়গার ছাত্র আসছে, অন্য জায়গার ছাত্র এসে এমনভাবে বলছে লন্ডনে বসে গাফফার চৌধুরী যেভাবে লিখতো বিভিন্ন ঘটনা পত্রিকায়, মনে হয়তো পাশের বাসায় সে আছে, এরকম। এটার মানে আমি স্যাটার করছি না, ফর গডস সে, বাট ইট ইজ ভেরি টাচি ইস্যু। যে মায়ের সন্তানরা গেছে তার পাশে নির্মমভাবে 600 টাকা বোতল পানিও বিক্রি হয়েছে। উনি রাজকীয়ভাবে আয়নাঘর বানিয়েছিলেন, উনি ক্রস ফায়ার করেছেন, উনি বিনা বিচারে হত্যা করেছেন, উনি শাপলা চত্বরে হত্যা করেছেন, উনি 57 জন সেনা অফিসার ওনার সময় হত্যা হয়েছে। এর চেয়ে কারণ এই সরকার তো আমাদের প্রতিপক্ষ না, এবং এই সরকার ব্যর্থ হলে আমাদের কারোর কোনো লাভ নাই। এই সরকারকে সফল হতে হবে, এবং আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ চাই। এটা আমাদের এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ, এবং সেখানে বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটা ওতপ্রোতভাবে জড়িত। এটা দেখেন, সংকটে সংলাপ, আপনি সংকট হইলেই তো সংলাপ করবেন, এবং সংকটে সংলাপ করতে যিনি চান সেটাকে আমরা পজিটিভ দেখতে চাই। যেমন ধরেন, আপনি মোবাইল ফোন যদি ডিস্টার্ব না করে আপনি তো মেকানিকের কাছে নেবেন না। স্বাস্থ্যে যদি আপনি ট্রাবল ফিল না করেন, নট গো টু এ ফিজিশিয়ান। তো উনি সংকটে পড়লে যাবে। বাট প্রশ্ন হচ্ছে এই, উনি একজন অ্যাবসলিউটলি নন পলিটিক্যাল পারসন, বাট হি ইজ ডিলিং উইথ দ্য পলিটিশিয়ানস। এবং লাস্ট 11 মান্থস উনি পলিটিশিয়ানদের সাথেই ডিল করছেন, এবং উনি অনেকগুলা ক্রাইসিস নিয়ে আলাপ করতেছেন এই বাংলাদেশে। প্রথম কথা হইল যে আপনি রাজনীতি বা পলিটিক্সের উদ্দেশ্যটা কি? পলিটিক্সের উদ্দেশ্য কি দেশের রাজনীতি করা? শুধুই রাজনীতি করবেন? দেশের স্বার্থে মঙ্গল যদি আপনি চিন্তা করেন, তার মেনি ওয়েজ, যে মঙ্গল কামনা কইরা রাজনীতি মানে একটা দর্শন যদি দেন, সেটা যদি আমি ক্ষমতায় নাও থাকি, অ্যান্ড ইফ ইট ইজ অ্যাকসেপ্টেবল, ইট ক্যান বি অ্যাকসেপ্টেড বাই এনিবডি। তো ইউনূস সাহেব তো একটা বিরাট সংকটে আছে ফ্রম দ্য বিগিনিং। হি ইজ এ নন পলিটিক্যাল পারসন। হোয়াট কোঅপারেশন হি হ্যাজ গট ফ্রম দ্য, সব রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন করেছে। সেটাই যদি সব রাজনৈতিক দলের সমর্থনের বিষয়টা আনেন, আপনি বিগত 16 বৎসরে কিন্তু এইরকম আওয়ামী লীগ সরকারের বহু ক্রাইসিস আমরা দেখেছি। কই, উনি তো কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ করেননি। উনি রাজকীয়ভাবে আয়নাঘর বানিয়েছিলেন, উনি ক্রস ফায়ার করেছেন, উনি বিনা বিচারে হত্যা করেছেন, উনি শাপলা চত্বরে হত্যা করেছেন, উনি 57 জন সেনা অফিসার ওনার সময় হত্যা হয়েছে। এর চেয়ে বড় ক্রাইসিস তো বাংলাদেশ হয়নি। কারোর সাথে তো বসেননি, 16 বছর ক্ষমতায় ছিলেন। এবং এই 16 বছরের মধ্যে 12 বছর কিন্তু সবাই তার বিরোধিতা করেছে, যারা আজকে ক্লেম করছে যে এই সরকারকে সহযোগিতা করছে। তো তারা তো 12 বছর ওই সরকারের বিরোধিতা করছে, তারপরে সেই সরকার 15 বছর ক্ষমতায় থাকলো, আর সবাই মিলে আমরা তাকে কোঅপারেট করছি, উনি 11 মাসে হিমশিম খাচ্ছেন। এটা কোন কোঅপারেশন? আসেন বিমান দুর্ঘটনা, আই এম নট এ টেকনিক্যাল পারসন, আই এম নট নাইদার অ্যান ইঞ্জিনিয়ার, না অ্যারোডেনিয়ার, না পাইলট, কিছুই না। আমার কাছে স্রেফ একটা দুর্ঘটনা যদি আমি ধরি, আমি যদি একটা সিম্পল দুর্ঘটনা, কোনো যেভাবেই করেন আপনি দুর্ঘটনা, এখন এটা প্লেনের ত্রুটি না পাইলটের ত্রুটি, অল দিজ আর রিলেটেড উইথ দ্য এয়ারফোর্স, এয়ারফোর্সের বাহিনী, এয়ারফোর্সের বিমান ইত্যাদি ইত্যাদি। তো শিক্ষা উপদেষ্টার পদত্যাগটা কেন? মানে কি কারণটা কি? আপনি যদি ওটাকে ক্রাইসিস ধরেন, তাহলে আপনি তো বিমানের ত্রুটি না, রাজাকে একদিন মনে করেন যে রাষ্ট্রীয় শোক ঘোষণা হলো, এইচএসসি পরীক্ষা চলছে, সমানের পরীক্ষা চলছে, সেটা বলছে যে মধ্যরাতে গিয়ে আপনি মধ্যরাতে গিয়ে এটা অবশ্যই উচিত ছিল যে, এবং আমি বলি অবশ্যই তার উচিত ছিল। শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হওয়ার মতো যথেষ্ট কারণ। শিক্ষার্থীরা কি শুধু পরীক্ষার জন্য সংক্ষুব্ধ হয়েছে? তারা তো আজকে বলতেছে লাশও ঘুমোচ্ছে, ডেড বডিও সরানো হচ্ছে। এক। দুই নম্বর, এমনও আমি দেখছি অন্য জায়গার ছাত্র আসছে, অন্য জায়গার ছাত্র এসে এমনভাবে বলছে লন্ডনে বসে গাফফার চৌধুরী যেভাবে লিখতো বিভিন্ন ঘটনা পত্রিকায়, মনে হয়তো পাশের বাসায় সে আছে, এরকম। এটার মানে আমি স্যাটার করছি না, ফর গডস সে, বাট ইট ইজ ভেরি টাচি ইস্যু। যে মায়ের সন্তানরা গেছে তার পাশে নির্মমভাবে 600 টাকা বোতল পানিও বিক্রি হয়েছে। দিস ইজ বাংলাদেশ। 300 টাকা বিক্রি হয়েছে হাফ লিটার, 600 টাকা বিক্রি হয়েছে 1 লিটারের পানি। মানে আমাদের মানসিকতাটা কোথায় চলে গেছে? এগুলো আপনি কি দিয়ে ঠিক করবেন? আপনি যদি চিন্তায় সৎ না হন, মেন্টালি সৎ না হন, ইন্টারনালি সৎ না হন, আপনি এগুলো ঠিক করতে পারবেন না, কখনোই পারবেন না। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এই যে সরকার ব্যর্থ, অ্যাবসলিউটলি ব্যর্থ, আমি বলতে চাই সরকার ব্যর্থ, এবং ব্যর্থ আমরা সবাই কোঅপারেট করতেছি, তারপরে সে ব্যর্থ।
আপনি যদি বিগত সরকারের দিকে তাকান, আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা, যে বিগত সরকার যাকে পতিত সরকার হয়েছে তাকে আমি বলি তার জনগণ ছিল 15 থেকে 16 লক্ষ বাংলাদেশে। এই 15-16 লক্ষ কারা? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, তাদের সরকার ছিল ওই সরকার। এবং তার এই লোকগুলো ভাইস ভার্সা, আমি ক্ষমতায় থাকবো, তুমি ক্ষমতায় রাখবা, এবং তারপরে যা হবার তাই হয়েছে। আপনি কি মনে করেন উইদাউট এনি বেনিফিট শুধুমাত্র সরকারের হুকুমে লোক মারে, শুধুমাত্র সরকারের হুকুমে পাখি মারে, পাখি মানে ক্রস ফায়ার, শুধুমাত্র মাসিক বেতনে আয়না করে থাকে? তারা হিউম্যান বিং, বাট লোভ মোহ এমন জায়গায় নিয়ে গেছে যে অন্ধ। এবং বিগত সরকার আপনি এই 16 বছর চালাইছে কিভাবে জানেন? এই সরকারটা ছিল, ওই সরকারটা ছিল এই 16 লক্ষ লোক নিয়ে ইসরায়েল গভর্নমেন্ট, ইসরায়েল, বাংলাদেশের ইসরায়েল ছিল ওই সরকার। আর আমরা 18 কোটি লোক ছিলাম ফিলিস্তিনি। আমরা কোনো আলোচনা দেখি নাই, আমরা তির্যক কথা শুনি নাই, আমরা কোনো আন্দোলনও দেখি নাই। আমরা দেখছি কিছুদিন আগে ফিলিস্তিনে লোক মারা যায়, তার জন্য আমার সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। ইউসি কত টাচি। আর এই লোকগুলো কোথায় ছিল যখন আয়নাগর ছিল? এই লোকগুলো কোথায় ছিল যে শাপলা চত্বরে লোক মারছিল? তার মানে হচ্ছে কি, দিস গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি নন কোঅপারেটেড। সেকেন্ড ধাপে বলবো হাউ অ্যান্ড হোয়াই হি ইজ নন কোঅপারেটেড। রাজাক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে সংকট হলেই রাজনৈতিক দলগুলোর ডাক পড়ে, বিষয়টা কি সেরকম? আপনি কিভাবে দেখেন এই বৈঠকগুলো? ধন্যবাদ আপনাদের সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এখন একটু দেরিতে প্রবেশ করেছি, সময় মতো এসেছিলাম, প্রবেশের সময় একটু দেরি, দুঃখিত আমি সেজন্যে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে, ইনফ্যাক্ট গতকালকেই বসেছেন তাদের ভাষায় 4টি প্রধান দলের সাথে। আমরা আজকে আরও 8, 9টি, 10টি দল তার সাথে দেখা করেছি। সেকেন্ড পার্টি আপনাদেরটা। তো সবাই বলেছিলেন যে এইরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে যখন তিনি ডেকেছেন, এবং তার ভাষায় তিনি উৎকণ্ঠিত, সেই কারণে তিনি ডেকেছেন। একে তো গোপালগঞ্জে একটা এনসিপির যে পূর্ব নির্ধারিত সমাবেশে এইভাবে হামলা হলো, এবং সেটা যে অতীত ফ্যাসিস্ট শক্তি সাথে যুক্ত লোকেরা করেছে, সেটা সহজে অনুমেয়। এই জুলাই মাসে এসে তারা এইভাবে একটা হামলা করতে পারবে, এত বড় ঘটনা ঘটিয়ে ফেলতে পারবে, সেটা নিয়ে তিনি উৎকণ্ঠিত। কিংবা একই সাথে বিমান বিধ্বস্তের ঘটনা, এতগুলো শিশু সহ ছাত্র, শিক্ষার্থী, শিক্ষক, তাদের নিহত হওয়া, আহত হওয়া, আবার সচিবালয়ে ছাত্রদের ঢুকে পড়া, সব মিলিয়ে তিনি উৎকণ্ঠিত। রাজনৈতিক দলগুলোর সাথে তিনি আলোচনা করছেন। এখানে একটা জিনিসের আমি ঠিক যদি বুঝে থাকি, উনি বলতে চেয়েছেন যে বর্তমান সরকার ঠিক যথেষ্ট সহযোগিতা পাচ্ছে না। আমি ডিফার করি, আমি বরং উল্টো দিক থেকে বলবো যে সরকার যথেষ্ট পরিমাণে সহযোগিতা নেয়ার জন্য ঠিক আয়োজনটা করছেন কিনা, চেষ্টা করছেন কিনা, সেটাও একটা প্রশ্ন তোলা যায়। কারণ আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা এটা স্মরণ করিয়ে দিয়েছিলাম যে 13ই আগস্ট আমরা কতগুলো বিষয় আপনার সাথে আলাপ করেছিলাম। এক তো হচ্ছে যে তাদের আশু কতগুলো কর্তব্য আছে, যেগুলো বলতে পারেন যে এখনও বেশ প্রশ্নের মুখে। আমাদের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, আহতদের চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব নেওয়া, এইগুলো তো ধরেন না তালিকা, না মর্যাদা, না এখন পর্যন্ত আহতদের ক্ষোভ, সবই বিরাজমান। ভেরি আনফর্চুনেট। তাদের একটা আশু কর্তব্য ছিল আইনশৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা, সেটা যেভাবে মব জাস্টিফাইড হয়েছে অথবা মবকে নিয়ন্ত্রণ করা যায়নি, সেটা এখন নানান রূপ নিচ্ছে। তো সেইটার বিষয়ে সরকারের একটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা এবং তার এক্সিকিউশনের সমস্যা। অর্থনীতির ক্ষেত্রে বরং সরকারের কিছু কিছু ভূমিকা নিঃসন্দেহে আমরা তার সাধুবাদ দিব, যদিও সামগ্রিকভাবে অর্থনীতি বেশ চাপের মুখে, এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের শুল্ক ট্যারিফ আরোপ করা হয়েছে, সেটাও একটা নানাভাবে আমাদের চাপে রেখেছে। আমরা যথার্থভাবে মোকাবেলা করতে পেরেছি এই দাবি করতে পারবে না সরকার। অন্যদিকে তাদের দীর্ঘমেয়াদী যে কাজ ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন, সেই ক্ষেত্রে বরং তাদের অগ্রগতি অনেক ভালো।
বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এটা আরও দৃশ্যমান হওয়া দরকার, ত্বরান্বিত হওয়া দরকার। প্রয়োজনে আরও অনেকগুলো ট্রাইব্যুনাল করা দরকার। মানুষ কিন্তু বিচার দেখতে চায়, এবং শহীদ পরিবারগুলো বিচার ছাড়াই দেশে একটা মনে হচ্ছে নির্বাচন ইত্যাদি, এগুলো তাদের জন্য বেশ কষ্টকর অনুভূতি হয়। এগুলো তারা বলেন, এটাকে হয়তো সঠিকভাবে ভুলভাবে যেভাবে বলেন, তাদের ইমোশনের গুরুত্ব আছে। সংস্কারের দিক থেকে আজকে একটা ঐতিহাসিক দিন, যেমন আরও কয়েকটি ঐতিহাসিক নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে নির্বাচন কমিশন বলতে পারেন যে, নিজের কথা একটু বলি, গত 2015 সাল থেকে প্রায় এককভাবে রাজনৈতিক দলের পক্ষ থেকে সাংবিধানিক পদগুলোতে একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ, সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে, এর জন্য আমরা কথা বলেছি, লড়াই করেছি দলগতভাবে। সেটা আমরা গণতন্ত্র মঞ্চে এনে দাঁড় করাতে পেরেছি। আমরা অন্যান্য যখন জোটে কাজ করেছি, এবং সর্বশেষ 31 দফাতেও এটা আমরা অনেক লড়াই করেছি, যদিও পুরোপুরি ঐকমত্য আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু এইবারে এসে অন্ততপক্ষে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক পদে আজকে 5 সদস্য বিশিষ্ট যে সাংবিধানিক কমিটি নিয়োগ দেবে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে আসবেন, এবং চিফ জাস্টিস অ্যাপিলেট বিভাগের একজন বিচারপতিকে মনোনীত করবেন। 5 জনের কমিটি নির্বাচন কমিশন নাম ঠিক করবেন, প্রতি পদের বিপরীতে একজন, এবং তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। ফলে রাষ্ট্রপতির এখানে আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছাড়া তেমন কোনো ভূমিকা থাকছে না। তো এটা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। তো এই যে 5 তারিখের মধ্যে আশা করি, মানে জুলাইয়ের মধ্যেই আশা করা হচ্ছে, 5 তারিখের মধ্যে অবশ্যই আমরা আশা করি যে একটা ন্যূনতম জাতীয় সনদ তৈরি হবে, যেখানে আমরা ঐকমত্য আছি। যেগুলো যে দলই জয়লাভ করুক তারা বাস্তবায়ন করবে। অন্যদিকে যেগুলো বিষয়ে দ্বিমত থাকবে সেটা নির্বাচনের মধ্যে দিয়ে মীমাংসা হবে জনগণের কাছে। তো এইটার একটা অগ্রগতি আছে। এমনকি নির্বাচনের প্রশ্নেও সরকার ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছে। আশা করা যায় 5 তারিখে কিংবা খুব অল্প সময়ের মধ্যেই আমরা নির্বাচনের তারিখ আরও সুনির্দিষ্টভাবে পাবো। সেটাও দরকারি, কেননা এই সংস্কারটা সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার। সরকারের সেদিক থেকে একটা অগ্রগতি আছে। কিন্তু একটা বিষয়ে সরকারকে আমরা শুরু থেকে বলেছিলাম যে আপনাদের সমর্থন ভিত্তিকে, উনি একটা আওয়ামী লীগের রেফারেন্স টানছিলেন, কিংবা যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের রেফারেন্স, তার তো নিজের একটা পার্টি থাকে, ফলে তার তো বাকিরা সব তার অপোনেন্ট, ফলে তার সাথে তার আলোচনা করে। কিন্তু এই সরকারের যারা সমর্থনকারী তারাই কিন্তু তার সমর্থন ভিত্তি, একদিকে জনগণ, অন্যদিকে জনগণের প্রতিনিধিত্বকারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলো, তারা তাকে সমর্থন দিয়েছে, তারাই তার ভিত্তি। ফলে তাদের সাথে একটা নিয়মিত যোগাযোগের ভিত্তিতে কিন্তু এই সরকারটা রাষ্ট্র পরিচালনা করা উচিত। কারণ এই 26 জন মানুষ কিসের ভিত্তিতে পুরো জিনিসটাকে চালাবেন? যখন পিপলের উইল, পলিটিক্যাল পার্টির মানে কনসেন্ট একটা জায়গাতে থাকে, তখন সরকার একটা নীতি, নতুন নীতি গ্রহণ করলে কিংবা সেটা কার্যকর করতে গেলে সে অনেক বেশি শক্তির সাথে সেটা করতে পারে। আমরা বলেছিলাম ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল গঠন করেন, জাতীয় রাজনৈতিক একটা কাউন্সিল কিংবা পরিষদ গঠন করেন, যেখানে সরকার নিয়মিতভাবেই রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। কিন্তু সেই জায়গাটাতে না করার ফলে যখন একটা ক্রাইসিস মোমেন্ট হচ্ছে, তখন তারা ডাকছেন, আমরা 2 মিনিট 3 মিনিট করে বলার সময় পাচ্ছি। এটা সরকারকে কিছুটা পরামর্শ সহযোগিতা যে দিচ্ছে না তা না, কিন্তু সরকারের শক্তি, যেমন ধরুন প্রশাসন কাজ করে না, পুলিশ কাজ করে না, অমুক সহযোগিতা করছে না, তমুক আমরা ব্যর্থ হচ্ছি, এগুলো বাস্তব না, আমি তা বলছি না। এই বাস্তবতা দূর করার ক্ষেত্রে সরকার যখনই চায় আপনারা ডাকেন বা আপনারা যান, এই ডাকার প্রক্রিয়া নিয়ে অনেক সময় কথা ওঠে। এই উঠেছে, আমি হয়তো লম্বা হয়ে যাবে বলে বলছি না, যে আজকে পরের স্টেপে, পরের পর্বে বলবো যে ডাকার প্রক্রিয়া নিয়ে যথেষ্ট পরিমাণ আপত্তি। আজকে তো রীতিমতো ক্ষোভ উদ্গীরণ হয়েছে, মানে ব্যক্তিগতভাবে এই ধরনের ক্ষোভ আমি একটু কম প্রকাশ করি, কিন্তু আমি মনে করি যে ক্ষোভটার ন্যায্যতা আছে। যেটা জায়গাতে মানে বলবো যে প্রতিষ্ঠানগুলো, আমরা রাষ্ট্র নিয়ে আগে ভাবি, দেশ নিয়ে ভাবি, আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। এত বড় একটা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো, হ্যাঁ, এটা আমরা খুঁজতে পারি যে এর পেছনে কোনো গাফিলতি ছিল কিনা, কোনো ধরনের ত্রুটি ছিল কিনা, দায়িত্ব অবহেলা ছিল কিনা, এইসব বিষয় নিশ্চয়ই তদন্ত হওয়া দরকার। কিন্তু একটা বিধ্বস্তর ঘটনা তো কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে ফেলেনি। এইটা যে ঘটলো এবং আনইউজুয়ালি ঘটলো, মানে সড়কের অ্যাক্সিডেন্ট, মানে যেটা সড়ক ঘটনা ঘটে সেটা একরকম, বিমান তার প্রতিদিন এইভাবে ঘটে না। সেটা একটা জায়গায় গেল, স্কুলে গেল, এতগুলো বাচ্চা, এতগুলো মানে পরিবারের আজকে হাহাকার। এখন ধরেন অনেকগুলো যে মানে কি বলা যায়, খুব প্রাথমিক স্তরের যে মানে ধরুন একটা বিরাট কনফিউশন, মৃতের সংখ্যা ইত্যাদি। আচ্ছা, ওখানে কেউ গায়েব হওয়া কিন্তু খুব কঠিন, কারণ স্কুলের সমস্ত ছাত্রদের তালিকা আছে এবং ইত্যাদি। কিন্তু একটা ইনফরমেশন সেন্টার কিন্তু খোলা যেত। এবং আজকে
উপদেষ্টা একজন বলছেন বিশেষ সহকারী, আর মানে সংখ্যা নিয়ে যে আইএসপি থেকে এক ধরনের মৃতের সংখ্যা বলা একই হচ্ছে, ধরনের মানে ইয়াতে বিশেষ পার্থক্য সহকারী হচ্ছে, এক একটা ধরনের তথ্য বলছেন। কেন্দ্র থাকা দরকার ছিল, সেই তথ্য কেন্দ্র থেকে পরিষ্কার করে বক্তব্য দেওয়া দরকার ছিল, এবং সকলের কোয়ারি কে কোথায় আছে না আছে সেই সব বিষয়ে যাতে মানুষ হয়রানি ছাড়া, দৌড়াদৌড়ি করা ছাড়া একটা জায়গায় যেতে পারে। সবাই অস্থির, সবাই অত্যন্ত উদ্বিগ্ন, সবাই দিশেহারা, কাজেই দৌড়াদৌড়ি আছে এটা আমরা বাস্তব মানি, কিন্তু সরকারের তো অনেক প্রতিষ্ঠান, তার তো কাজ করার ক্ষেত্রে এইসব বা যেটি রাজ্জাকি ভাই পানির কথা বললেন, সেক্ষেত্রে পানি মানে সরবরাহ ওইগুলো করা ওই যেত না? সমস্ত মানে কি বলা যায় যে সুযোগ সন্ধানীদের মানে খুবই touchy। মানে অবিশ্বাস্য সব কর্মকাণ্ড এই দেশে ঘটে, এবং এগুলো আসলে মানে বেশ ভালো রকম শাস্তি হওয়া উচিত। যাই হোক, আমি অন্য জায়গায় পৌঁছাতে চাচ্ছি। সরকারের এই যে জায়গাগুলোতে কিংবা ছাত্ররা, এখন দুটো জিনিস আছে। এক, সচিবালয়ের মতো জায়গায় ঢুকে পড়তে পারলে এটা তো আমাদের জন্য খুব ভালো কিছু না, কারণ সচিবালয় অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে যে কোনো ধরনের একটা ঘটনা ঘটলে সেটার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আচ্ছা, কিন্তু মানুষ তো বিক্ষোভ করবে, ছাত্ররা বিক্ষোভ করবে না? তাদের তো যদি বিক্ষোভ তৈরি হয় যে আমাদের পরীক্ষা রাত 3:30টায় কেন আমাদের পিছাতে হবে, তো বিক্ষোভটা করারও একটা সুযোগ থাকতে হবে এবং সেইটা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। দুটো অ্যাসপেক্টই এখানে গুরুত্বপূর্ণ। এখন